পাহাড়, মেঘ আর দিগন্তজোড়া জলরাশির মাঝে আজকের গন্তব্য টাঙ্গুয়ার হাওর। এই ভিডিওতে দেখাবো টাঙ্গুয়ার হাওরে জলপথ, ওয়াচ টাওয়ার, নীলাদ্রি, শিমুলবাগান, বারিকা টিলা আর পাহাড় ঘেরা সেই অপার সৌন্দর্য। আমাদের যাত্রা শুরু হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড হতে এবং আমাদের রুটটি ছিল ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, এরপর নেত্রকোনা। প্রধান যাত্রা বিরতি ছিল ময়মনসিংহের ত্রিশালে। সারা রাতের পথ পেরিয়ে ভোরে আলো ফোটার আগেই আমরা পৌঁছে যাই নেত্রকোনার কলমাকান্দায়। সামনে তখনও অনেকটা পথ বাকি, তবে এবার পথটা হবে সড়ক পথে নয়, পানির উপর দিয়ে। কলমাকান্দায় পৌঁছে আকাশের দিকে তাকাতেই বোঝা যাচ্ছিল আজকের যাত্রায় বৃষ্টিই হবে আমাদের সঙ্গী। আকাশ জুড়ে কালো মেঘ, চারপাশে এক ধরনের নরম অন্ধকার। আমরা বাস থেকে নেমে এগিয়ে যেতে থাকি আমাদের হাউসবোটের উদ্দেশ্যে। ঘাটে এসে বোটে ওঠার প্রস্তুতি নেওয়ার পথে বলতে না বলতেই আমাদেরকে স্বাগত জানিয়ে চলে আসে বৃষ্টি। আমাদের প্রধান গন্তব্য যেহেতু টাঙ্গুয়ার হাওর, যেটি পড়েছে সুনামগঞ্জ জেলার মধ্যে, এবং আমরা বর্তমানে অবস্থান করছি নেত্রকোনা জেলাতে, তাই আমাদের নেত্রকোনা হতে সুনামগঞ্জে যেতে হবে এবং এই পুরো পথটুকু আমরা পাড়ি দিব একটি নদী বেয়ে, এবং এই পুরো পথটু পাড়ি দিতে মোটামুটি সময় লাগবে 4 ঘন্টা। কলমাকান্দার ঘাট ছেড়ে বোট যখন নদীর বুক চিরে এগিয়ে চলল, দুই পাশে খুলে গেল চেনা সেই গ্রাম বাংলা। নদীর ধারে ছোট ছোট বসতি, সবুজের বিস্তার, দূরে বৃষ্টি ভেজা আকাশ। কবিতার পাতায় গ্রাম বাংলাকে যেভাবে দেখা যায়, দৃশ্যগুলোও যেন ঠিক তেমনই। মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা এসে নদীর জলে মিলিয়ে যাচ্ছিল, আর আমাদের বোট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল হাওরের দিকে। পুরো ভ্রমণটাই ছিল একটি ছোট্ট বাজেট ট্রিপ। বিলাসিতা এখানে মূল বিষয় নয়, কম খরচে যতটা সম্ভব বেশি প্রকৃতির কাছাকাছি থাকাটাই ছিল উদ্দেশ্য। আমাদের বোটটাও ছিল তেমনই, খুব বড় বা বিলাসবহুল কিছু নয়, কয়েকটি কেবিন আর সঙ্গে খোলা একটা জায়গা, যেখানে বসে হাওরকে দেখা যায়, বৃষ্টি উপভোগ করা যায়, আর পথটাকেও উপভোগ করা যায়। যত সামনে এগোচ্ছিলাম, নদীটাও ধীরে ধীরে প্রশস্ত হয়ে আসছিল, দুই পারের দূরত্ব বাড়ছিল, জলের বিস্তার বাড়ছিল, আর তখনই বোঝা যাচ্ছিল আমরা ধীরে ধীরে নদী ছেড়ে হাওরের দিকে চলে আসছি। বোটের নিচে তখন সকালের নাস্তার প্রস্তুতি চলছে। আমাদের সঙ্গে ছিল 4টি বাস, দুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে এবং দুটি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে, এবং দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য দুটি আলাদা হাউস বোটও নির্ধারিত ছিল। কিন্তু বৃষ্টির মধ্যে বোটে ওঠার সময় ভুলবশত কয়েকজন ভিন্ন হাউস বোটে উঠে পড়ে। শেষ পর্যন্ত 2 হাউস বোট পাশাপাশি এসে দাঁড়ালো। এক বোট থেকে আরেক বোটে শুরু হলো মানুষ আর জিনিসপত্রের ছোট্ট অদল-বদল, কারণ খাবার থেকে শুরু করে সব আয়োজনই ছিল নিজ নিজ বোট অনুযায়ী।
দুই বোট পাশাপাশি, চারপাশে বিশাল জলরাশি, মাঝে সকালের নাস্তা। দৃশ্যটা ছিল অদ্ভুত সুন্দর। আর তারপর নদীর পরিচিত দুই পাড় ধীরে ধীরে হারিয়ে গেল, সামনে শুধু পানি আর পানি। আমরা ঢুকে পড়লাম টাঙ্গুয়ার হাওরের বিশাল জলরাশিতে। আমরা পৌঁছে যাই আমাদের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ারে। হাউসবোট ওয়াচ টাওয়ার পর্যন্ত যায় না, তাই কিছু দূর এগোতেই চারপাশে ছোট ছোট নৌকা এসে আমাদের ঘিরে ফেলল। জনপ্রতি 50 টাকা। এই ছোট্ট নৌকাগুলোতে আমাদের যেতে হবে হাওরের আরো ভেতরে। এই জায়গাটাই হাওরে গোসল করার জন্য সবচেয়ে পরিচিত জায়গাগুলোর একটি। কোথাও পানি তুলনামূলক অগভীর, তাই সাঁতার না জানলেও সতর্কতার সঙ্গে পানিতে নামা যায়। আর যারা সাঁতারে স্বচ্ছন্দ তাদের জন্য তো হাওরের এই বিশাল জলরাশি একটি খোলা প্লেগ্রাউন্ড। কোথাও কোথাও অর্ধদ্রোপা গাছ, আবার কোথাও জলের গভীরতা অনেক কম, আবার কোনো কোনো জায়গায় একদম নদী হঠাৎ গভীর হয়ে গিয়েছে। কেউ লাইফ জ্যাকেট পরে, আবার কেউ বা লাইফ জ্যাকেট ছাড়াই নিজের আত্মবিশ্বাস নিয়ে সরাসরি নেমে গেল পানিতে। তারপর শুরু হলো লাফালাফি, পানিতে ঝাপাঝাপি, আর হাওরের জলে ছোট্ট এক উৎসব। আর হাওরের এতটা গভীরে এসেও জীবনের ছোট ছোট প্রয়োজনগুলো এখানে ঠিকই পৌঁছে গেছে। ছোট নৌকায় করে বিক্রি হচ্ছে চা, বিস্কুট, চিপস। চারপাশে যেখানে শুধুই জল আর জল, সেখানে ভাসতে ভাসতে এক কাপ চা পাওয়াটাও যেন অনেক বড় বিষয়। বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর মানেই যেন সারাক্ষণ বৃষ্টি। তাই আমাদের আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল সাথে কি কি রাখতে হবে, যেমন ছাতা, পাওয়ার ব্যাংক। বোটে চার্জ দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু সাথে একটি পাওয়ার ব্যাংক থাকা একটি এক্সট্রা বেনিফিট। পলিথিন, ভেজা জামা কাপড় রাখার জন্যে, স্যান্ডেল, এক্সট্রা কিছু জামা কাপড়, পানির বোতল, প্রয়োজনীয় ওষুধ, ছোট ছোট হ্যান্ড ফ্যান, গামছা। এগুলো রাখলে আমাদের ট্যুরটি আরও সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় হবে। তো এটি আমাদের ট্যুর এজেন্সি হতে আগেই নির্দেশনা দেওয়া ছিল। ফিরে এলাম আবার আমাদের সেই ছোট্ট নৌকাটিতে। দূরে তখন হাউসবোটটি অপেক্ষা করছে, আর আকাশও এর মধ্যে বদলে যেতে শুরু করেছে। দূরের আকাশের নিচে ধীরে ধীরে দৃশ্যমান হতে লাগলো পাহাড়ের রেখা। মেঘের ফাঁক দিয়ে একটার পর একটা পাহাড় যেন হাওরের দিগন্তে আঁকা হতে লাগলো। ওগুলো মেঘালয়ের পাহাড়, সীমান্তের ওপারে ভারতের ভূখণ্ডে। তবে পাহাড়ের পাদদেশের এই বিস্তীর্ণ জলাভূমির অনেকটাই বাংলাদেশের ভিতরে। বৃষ্টি ভেজা আকাশ, অসীম জলরাশি, দূরে পাহাড়ের নীলচে রেখা, আর তার মাঝ দিয়েই আমাদের বোট এগিয়ে চলেছে আমাদের পরের গন্তব্যের দিকে।
এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্য টেকের ঘাটে। এবং এখানে আমাদের পরবর্তী সবগুলো স্পট একসাথে একত্রে অবস্থিত। হাওরের জলপথ পেরিয়ে আমরা পৌঁছে গেছি আরেকটি নতুন দৃশ্যের সামনে। কিন্তু টাঙ্গুয়ার এই গল্প এখানেই শেষ নয়। টেকের ঘাট হতে এবার আমাদের শুরু হলো আমাদের পরবর্তী গন্তব্যগুলোর পথে যাত্রা। এখন আর জলপথ নয়, এবার আমাদের ঘুরতে হবে স্থলপথ বেয়ে। এবং মাধ্যম মূলত দুইটি, অটো এবং বাইক। একটি বাইকে দুইজন চড়তে পারে এবং একজন ড্রাইভার থাকে। এবং বাইক প্রতি খরচ পড়ে 500 টাকা, তো দুইজনের খরচ পড়ে 250 করে। এই প্যাকেজের মধ্যে তারা আশেপাশে সবগুলো স্পটকেই ঘুরে নিয়ে আসবে, কিন্তু তারা শিমুল বাগানে যেতে চাচ্ছিল না, কারণ ওই পথে যাওয়ার পথটা প্রচুর কাদাযুক্ত এবং পানি জমেছে। তো আমরা যেহেতু ঘুরতে এসেছি এবং আমরা সবগুলো জায়গায় দেখতে চাই, তো তাদেরকে আরও 150 টাকা বাড়িয়ে দিতে চাওয়ার পর তারা রাজি হয় এবং আমরা বেরিয়ে পড়ি। এই পথে আমরা দেখব নীলাদ্রি লেক, বারিক্কা টিলা, জাদুকাটা নদী, শিমুল বাগান এবং সাদা পাথর। যাওয়ার পথে প্রথমেই পড়বে নীলাদ্রি লেক, কিন্তু এটি আমাদের টেকের ঘাটে খুবই কাছে। তো আমরা এটি ফিরে আসার সময় সর্বশেষ স্পট হিসেবে দেখব। আপাতত আমরা দূরে যে স্পটগুলো আছে ওগুলো দেখে আসব, এই জন্য আমরা নীলাদ্রি লেকে প্রথমে থামিনি। নীলাদ্রি লেক ছেড়েই বদলে যেতে থাকে দৃশ্য। গ্রামের সরু রাস্তা ধরে আমরা এগোতে থাকি। কোথাও সবুজ গ্রাম, কোথাও বৃষ্টিতে ভেজা মাটির রাস্তা, আর বাম পাশেই মেঘালয়ের পাহাড়। হালকা বৃষ্টিতে কাঁচা রাস্তাগুলো হয়ে উঠেছিল আরও কাদামাখা। সামনে ব্রিজ বানাবে। দূর থেকে দেখলে যেমন, তার থেকে দেখলে এমন। 50 টাকা করে দিয়ে ধোয়ান লাগবে। বাইক হয়ে যাওয়া। আমরা শিমুল বাগানের একদম কাছে চলে আসি, কিন্তু শিমুল বাগানে যাওয়ার পথে একটি ছোট্ট নদী, এবং এই নদীটি আমাদের আবার একটি ছোট্ট নৌকাতে করে পার হতে হবে। এখানে আমরা একটি ছোট্ট নৌকা জনপ্রতি 30 টাকা করে আবারও ভাড়া করি। নিচে নদী, দূরে পাহাড়, আর মাঝখানে ছোট ছোট নৌকা জলের উপর দিয়ে ভেসে যাচ্ছে। নদীটি দেখে যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটির কথা মনে পড়ল, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কিছুক্ষণ আগেও আকাশ ছিল মেঘে ঢাকা, আর এখন মাথার উপর নীল আকাশ, সাদা মেঘের ভেলা। নিচে শান্ত নদী, আর তার বুকে ছোট ছোট নৌকা, আর দূরে পাহাড়। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল কোনো এক ছবির ভিতর দিয়ে আমরা নিজেরাই হেঁটে চলেছি। শিমুল বাগান হতে এই নৌকাগুলোর উপর দিয়ে দূরের পাহাড়গুলোর যে ভিউ, এটি বাস্তবে শারীরিকভাবে সেখানে উপস্থিত থেকে উপভোগ করার যে ফিলিংস, সেটি কোনোভাবে ক্যামেরায় বন্দি করা সম্ভব না। আমরা শিমুল বাগানে উঠে পড়ি এবং বিশাল বিস্তীর্ণ সুন্দর সবুজ একটি বাগান। যদিও বা এখন ফুল ফোটেনি, কিন্তু এরপরেও এর সৌন্দর্য কোনোভাবেই কম লাগছিল না। এখানে ঘোড়া পাওয়া যায়,
আপনি জনপ্রতি 100 টাকা দিয়ে ঘোড়ায় কিছুক্ষণ রাইড করতে পারেন। শিমুল বাগান পিছনে রেখে এবার আমাদের গন্তব্য জাদুকাটা নদী আর বারিক্কা টিলা। একদিকে নদী, অন্যদিকে পাহাড়, আর তার মাঝখান দিয়ে এগিয়ে চলেছে আমাদের পথ। পাহাড় বারিক্কা টিলায় ওঠার পথটি বেশ ভয়ঙ্কর পরিমাণের খাড়া। নিচে ডান পাশে যে নদীটি, এটি জাদুকাটা নদী, আর উপরের এই উঁচু টিলাটি, এটি বারিক্কা টিলা নামে পরিচিত। আর নদীর ওই পাশে যে পাহাড়গুলো, সেটি ইন্ডিয়ার মেঘালয় এবং মেঘালয়ের সেই পাহাড়গুলো। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, তাই প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তবুও চারপাশের এই বিস্তীর্ণ সৌন্দর্যের কাছে সেটাও যেন একটা অসাধারণ দৃশ্যেরই অংশ হয়ে গিয়েছিল। এবার বারিক্কা টিলা হতে এবার আমাদের পরবর্তী গন্তব্য সাদা পাথর। না, এটি সিলেটের সাদা পাথর না, এটি সুনামগঞ্জের সাদা পাথর। এটা এই যে নামাই দিয়া করে গাড়িটা উঠে, এটা উঠে গাড়ি হেন রাখে উঠতাছে। নাম নাম হায় হায় হায়, এই কি রে, এর ভয় লাগতেছে দাদা। বিশাল খারাপ, এটা প্রায় 70 ডিগ্রি খারাপ হবে। আমরা চলে এলাম সাদা পাথরে। এখানে পাহাড়ের গা বেয়ে নেমে আসা স্বচ্ছ এক ঝিরি, আর তার বরফ শীতল জল ধীরে ধীরে মিশে যাচ্ছে পাথরের ফাঁকে। ফ্রিজের মতো ঠান্ডা সেই পানিতে পা ডুবিয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলেই শরীরের ক্লান্তিটা যেন কোথায় হারিয়ে যায়। পাহাড়ের নীরবতা, ঝিরির শব্দ, আর ঠান্ডা জলের স্পর্শ। তারপর ঝিরির উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আরো কিছুটা সামনে এগিয়ে গেলাম। এরপর আমরা সেখান থেকে সোজা চলে আসি আবারও সেই আমাদের বোটের কাছে, টেকের ঘাট। এখানে এসে আমরা আমাদের দুপুরের খাবারটি সেরে নেই এবং দুপুরের খাবার খেয়ে বোট আবারও ফিরে আসার জন্য রওনা দেওয়ার আগেই আমরা আমাদের সর্বশেষ যে গন্তব্য ছিল নীলাদ্রি লেক, সেখানে আসি। বাইকে যাওয়ার পথে বলেছিলাম নীলাদ্রি লেক যাওয়ার পথে শুরুতেই পড়ে, তো আমরা এখানে তখন না দাঁড়িয়ে পরবর্তী দূরের স্পটগুলো দেখে আসি এবং নীলাদ্রি লেকটিকে পরবর্তীতে দেখার জন্য রেখে দেই। নীলাদ্রি লেক আসলে টেকের ঘাট হতে খুবই কাছে, মাত্র ওয়াকিং ডিস্টেন্স, 5 মিনিট হাঁটলেই আপনারা টেকের ঘাট হতে নীলাদ্রি লেকে চলে আসবেন। এবং এই সময়টি ছিল বিকেল 4টা, এরপরেও ছিল তীব্র রোদ,
কিন্তু বিকেলে ঠান্ডা মনোরম পরিবেশে যদি এই লেকে বোটে করে ঘোরা যেত তাহলে বিষয়টা আরো বেশি উপভোগ্য হতো। এই বোট আমাদের একদম পাহাড়ের পাদদেশে নিয়ে যায় এবং ইন্ডিয়ার পাশ হতে কিছু কিছু ছোট ছোট বাচ্চা এসে এই লেকে গোসলও করে। এরপর আমরা আমাদের হাউস বোটে ফিরে আসি এবং আনুমানিক 4:30 বা 5টার মধ্যে আমরা রওনা হয়ে যাই টেকের ঘাট হতে এবং গন্তব্য যেখানে থেকে শুরু করেছিলাম সেই নেত্রকোনার কলমাকান্দা। এবং এই যাত্রাপথ আবারও সেই টাঙ্গুয়ার হাওর এবং নদী বেয়ে বেরোতে হবে এবং সময় লাগবে আনুমানিক 4 ঘন্টা বা 4.5 ঘন্টা। এবার অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করি। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সময় নির্ধারণের ক্ষেত্রে হাওরের পরিপূর্ণ রূপ দেখতে চাইলে অবশ্যই বর্ষার উপযুক্ত সময়ে অর্থাৎ সিজনে যাওয়াটাই সবচেয়ে ভালো। তখন পানির বিস্তার, চারপাশের প্রকৃতি আর নৌকা ভ্রমণের অভিজ্ঞতা সবকিছুই অন্য রকমের সুন্দর হয়ে ওঠে। যাওয়ার পথে অবশ্যই প্রয়োজনীয় কিছু জিনিস সঙ্গে রাখবেন। 2-3 সেট অতিরিক্ত কাপড়, স্যান্ডেল, পানির বোতল, গামছা, পলিথিন বা ওয়াটারপ্রুফ ব্যাগ, প্রয়োজনীয় ওষুধ এবং একটি পাওয়ার ব্যাংক এবং একটি ছাতা। এবং টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবসার সাথে যারা জড়িত বেশিরভাগই স্ক্যামের সাথে জড়িত। হাউসবোট বা ছোট নৌকা, বাইক, অটো, আপনি যেটিই নেন না কেন এগুলো ঠিক করার আগে পরিপূর্ণভাবে আপনি ভাড়ার বিষয়ে কথা বলে নেবেন এবং সম্ভব হলে মোবাইলে রেকর্ড বা ভিডিও করে রাখবেন, কারণ তারা যেটি বলে এবং ফিরে আসার পরে তাদের কথা অনেকটাই চেঞ্জ করে ফেলে। আর সবশেষে টাঙ্গুয়ার হাওর শুধু আমাদের ঘুরে আসার জায়গা নয়, এটা আমাদের প্রকৃতিরও একটি সম্পদ। প্লাস্টিক, পলিথিন কিংবা কোনো ধরনের ময়লা আবর্জনা হাওরের পানিতে বা আশেপাশে ফেলবেন না। ভ্রমণ সুন্দর হয় তখনই যখন নিজের আনন্দের পাশাপাশি জায়গাটির প্রতিও একটু দায়িত্বশীল থাকা যায়।